হাই, আমি লুনিন আর আমি এখন শ্যামবাজার নাম করে একটা ক্যাফে কসমিক জেস্টে বসে আছি। আমার পাশে একটা গেস্ট, গেস্ট বলবো না, খুব ভালো আমার ভাই। তো ও নিজে ইন্ট্রোডিউস করবে, তো নিজে ইন্ট্রোডিউস দাও। আচ্ছা, সবাই কেমন কাটালে পুজো? তো আশা করি সবাই খুব ভালো কাটিয়েছে। অ্যান্ড দাদার সাথে অনেক দিনেরই রিলেশন, তো নতুন করে কিছু বলার নেই, সবাই দেখছো। আর একটু আড্ডা মারতে ইচ্ছা হলো আফটার পুজো, তো একদম। তার জন্যই আর কি আসা। তো সবচেয়ে তোমার একটু নামটা বলে দাও অডিয়েন্স। আচ্ছা আচ্ছা, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, বাট আমাকে সবাই ধ্রুব বলে। না, ধ্রুব মনে পড়লো, একটা মুভির নাম মনে পড়লো সাউথে, এর জন্য নামটা খুব সুন্দর। ধ্রুব এখন রিসেন্টলি যদি ফার্স্ট এখানে স্পেশাল কফি। একদম একদম একদম, দেখে নিলাম। তো ফার্স্ট আমি কোশ্চেন করবো, তোমার মডেলিং ইন্ডাস্ট্রিতে তোমার সাথে দেখা হচ্ছে, বাট সবাই ধ্রুবকে যতদিন চিনি অ্যাজ এ মডেল চিনছে, বাট আমি মডেলের আগে জানো অ্যাজ এ পার্সন ও কি করতো। কেন কি মডেলিংটা তো তুমি রিসেন্টলি বললে স্টার্ট করলে, এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। মডেলিং এর আগে কি করতো? আচ্ছা, যদি মানে আমার কেরিয়ার গ্রাফ বলা হয় বা ছোটবেলার থেকে যদি বলা হয়, তো যেরকম মানে ন্যাচারাল সবার মতনই আর কি, যে আমিও পড়াশোনা করি, পড়াশোনার সাথে বাড়ির লোকেরা বলে গান করো, ড্রয়িং করো, তো সেগুলো তো সাইড বাই সাইড চলছিল। কিন্তু আমি যে কোনোদিনও মানে এই মডেলিং প্রফেশনটায় স্টেপিং করবো সেটা কোনোদিনও ভাবিনি। কিন্তু হ্যাঁ, আমি দেখতাম যে বন্ধুরা করছে বা সবাই করছে, তো অবভিয়াসলি সবারই ইচ্ছা হয়, কার না ইচ্ছা হয় ফ্রেন্ডের সামনে আসার। বাট মানে আমি যখন এই জিনিসটার ব্যাপারে জানি, মানে আমার কাছে যখন মডেলিংটা ইন্ট্রোডিউস হয়, ধরো তখন মানে আমি ক্লাস মানে 5-6-এ যখন পড়ি, মানে আমি ধরো 2005-6 এর কথা তোমাকে বলছি। তো তখনকার টাইমে কিন্তু মডেলিংটা করবো এটা হয়তো চিন্তা সবাই করতো, কিন্তু স্টেপিং মানুষ করতে পারতো না, কারণ সোশ্যাল মিডিয়া বলে তখন কিছু ছিল না। আচ্ছা। এখন যেই সোশ্যাল মিডিয়ার মানে একটা পপ আপ জিনিসটা হয়েছে, সোকল যে ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, টুইটার বলো, এইসব ব্যাপারগুলো ছিল না। তো আমার একটা ইচ্ছা ছিল যে অবভিয়াসলি আমি যদি কোনোদিনও করতে পারি তাহলে খুব ভালো হবে। কিন্তু ওটা ইচ্ছা মতনই ছিল, টু বি ভেরি অনেস্ট। তারপরে আমাদের টাইমে একটা খুব উঠেছিল, তুমিও হয়তো রিকানেক্ট করতে পারবে, ডিএসএলআর ক্যামেরা। মানে সেই সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো মানেই বন্ধুদের ডিএসএলআর ক্যামেরা আসবে, ক্যামেরা দিয়ে ফটো তোলা হবে। সেই ফটো দিয়ে মানুষে কারণ তখন খুব ফেসবুকটা ট্রেন্ডি ছিল, যে ফেসবুকের আপডেটেড ফটো হবে অ্যান্ড অল দ্যাট। তো আমি কখনোই সেরকম তুলতাম না, কারণ আমি ভাবতাম যে না না, আমি একটু হেলদি আছি, আমাকে হয়তো দেখতে ভালো লাগবে না, আম, কি বলবে লোকে, মানে ওই লোকে কি বলবে, ওই বাট ব্যাপারটা কাজ করেছিল। ধ্রুব, বাট ছেলেদের মধ্যে মানে আমাদের মধ্যে হ্যাঁ। এই একটা খুব খারাপ অভ্যেস। মানে সব ঠিক আছে, তাহলে মনে হবে না আমার মধ্যে কিছু খারাপ লাগছে, হুম। এটা থাকে না? একদম একদম একদমই তাই। তো এবার মানে টু বি ভেরি অনেস্ট, একটা ছেলে হয়ে ফটো তুলবো, ফটো তুলতে সবার ভালো লাগে, কিন্তু সেই ফটোটা দেবো, এবার কিরকম লাগবে কিরকম লাগবে না, তো এটা নিয়ে আমি খুব একটা দোনামোনার মধ্যে ছিলাম। তো এই করে করে আমি কখন আমার ডিএসএলআর বন্ধুরা যখন আসতো, আমাকে বলতো এই ধ্রুব ফটো তোল ফটো তোল, আমি বলতাম না তোরা তোল, আমি দেখছি। মানে আমি সবসময় ব্যাক অফ দ্য ক্যামেরা থাকাটা পছন্দ করতাম। কিন্তু যা হয় আর কি, মানে স্কুল লাইফ শেষ হলো, কলেজে স্টেপ করলাম। তো আমি পড়েছি হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আইআইএইচএম থেকে, পুরোপুরি একদম হসপিটালিটি সেক্টর। তো ওইখানে থার্ড ইয়ারে আমাদের একটা র্যাম্প ওয়াক বলে শো হয়েছিল, এবং সেটা হয়েছিল কারণ আমি যে ডিপার্টমেন্টটায় ছিলাম আর কি, অ্যাকোমোডেশন অপারেশনস এ। তো মানে যা হয় কলেজের লাস্ট ইয়ার সবাই একটা র্যাম্প ওয়াক করবে, তো আমি ওখানে হাউস কিপিং এ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্ট অফিসে ছিলাম। তো আমাকে বলা হলো যে তোমাকে একটু ওয়াক করতে হবে। আর যেহেতু ক্যাম্পাসিং এর টাইমে তখন একটা মনে হলো কি আমাকে একটু রোগা হতে হবে এন্ড অল দ্যাট। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো অত ডিটেলসে জানি না কিরকম ভাবে হাঁটতে হবে এন্ড অল দ্যাট, বাট করে দেবো। তো ওটাই বলতে পারো আমার ফার্স্ট মানে অ্যাজ আ মডেল বলো বা অ্যাজ আ স্টেজ কে বলো ফেস করা। কিন্তু অদ্ভুত ভাবে তারপরে কোভিড চলে আসে। কি তো আমার মা জিনিসটা নিয়ে আসলে আমাকে খুব ইন্সপায়ার করতো। মা বলতো যে তুই যে এত ফটো তুলতে ভালোবাসিস, কারণ আমি খুব ফটো তুলতে ভালোবাসি। তো কিছু একটু ভাব এটা নিয়ে, তো ওই কিছু একটু ভাব, তো ওটা না অটোমেটিক্যালি ক্লিক আউট হয়ে গেছে। মানে আমি খুব ইনস্টাগ্রামে ফটো দিতাম, তো
তো হঠাৎ করেই যারা ধরো নতুন ফটোগ্রাফার্স তারা বলে যে তুমি কি কাজ করবে আমার সাথে, এবং আমি তো প্রথমে হকচকিয়ে গেছিলাম যে আমাকে কেউ অ্যাপ্রোচ করছে কাজ করার জন্য। তো প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি যে কাজ করবো মানে বিশাল একটা ব্যাপার। তো তারপরে কাজ করলাম, তারপরে যা হয় আস্তে আস্তে পরিচিতি হলো। তো তোমার ফার্স্ট কাজ কি ছিল মডেলিং এ যদি বলি? মডেলিং এর যদি একদম মানে বেসিক মানে প্ল্যাটফর্মে ফার্স্ট কাজ বলো, তাহলে আমি সবার প্রথমে কাজ করেছি তোমার দ্য সেলিব্রিটি সুপারস্টারের সাথে। ওখানে সিদ্ধার্থ ছিল অ্যাজ ওয়েল অ্যাজ বিশাল ছিল। তো ওইটা বলতে পারো ফার্স্ট অ্যাওয়ার্ড সেরিমনি আমার লাইফে, প্লাস মডেলিং, র্যাম্প ওয়াক, প্লাস ফটোশুট। কারণ ওরা না অনেক কিছু নিয়ে একসাথে করে, বাট মানে যেটা যতটা শুনে মনে হচ্ছে ইজি ততটা সত্যি ছিল না। তো ওটার জন্য অনেক কিছু আমি ট্রাই করেছিলাম, হ্যাঁ, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি এগিয়ে যাব। টু বি ভেরি অনেস্ট, আমি চেষ্টা করতাম। তো একটা কথা বলবো, মডেলিং নিয়ে তো আমরা কথা বলছি, বাট কফিটা ঠান্ডা হয়ে একদম একদম শিওর শিওর শিওর। না, আমি ধ্রুবর সাথে আমার রিসেন্টলি কিছুদিন থেকে কথা হচ্ছে, প্লাস ওর কাজ রিসেন্টলি আমি দেখলাম। তো ধ্রুব, এই যে মডেলিং ইন্ডাস্ট্রি তো ভালো খারাপ তো সবকিছুই থাকে, সবাই ম্যাক্সিমাম পজিটিভটাই বলে, বাট আমি নেগেটিভ ধরি ফার্স্ট। তো এই ইন্ডাস্ট্রি যখন ফার্স্ট টাইম কাজ করা স্টার্ট করলেন, তুমি এমন কিছু নেগেটিভ পেয়েছো যেটা তোমার মনে হয় না এটা না হলেও চলতো? নেগেটিভ দেখো, আমি অ্যাজ আ পার্সন মনে করি যে সব কাজেই, আজকে ধরো তুমি যেই কাজ করছো, আমি যেই কাজ করছি, বা যে যা কাজ করছে, পজিটিভ নেগেটিভ সব কাজেই আছে। বাট ডিপেন্ড করছে তোমার ওপর যে তুমি পজিটিভটাকে বেশি অ্যাট্রাক্ট করবে না নেগেটিভটাকে বেশি অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, এবার অ্যাজ পার ইউর টেকিং, অবভিয়াসলি সব কাজেই পজিটিভিটি নেগেটিভিটি থাকে, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো নেগেটিভ জিনিস তো ডেফিনেটলি আছে, আমি অস্বীকার করব না। কিন্তু আমার মনে হয় যে আমরা যে কাজটা করি, কারণ আমরা তো এমন একটা আস্তে আস্তে মানে মানুষ হচ্ছি যারা খুব মানে অন ক্যামেরা ফেস করছি, তো ব্যাক অফ দ্য ক্যামেরাও অনেক কিছুই হয়। কিন্তু হ্যাঁ, সবকিছুকে অ্যাডজাস্ট করে তোমাকে এগোতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ লাইফ ইজ, আমার মনে হয়। না, বাট আমি জানতে চাই, যেমন অ্যাজ এ অডিয়েন্সও জানতে চাইবে যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কোন একটা সিস্টেম আছে যেটা তোমার মনে হয়েছে না এটা না হলেও চলতো? আচ্ছা, দেখো, খুবই ভেরি অনেস্ট, আমি খুবই নতুন এই মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে। তো আমি যারা ধরো আপকামিং নিউ মডেলস বা যারা এই প্রফেশনের সাথে যুক্ত হতে চাইছে, অনেকেরই একটা ধারণা থাকে না যে আমি সুন্দর দেখতে নই, আমার হাইট ভালো নয়, আমার বডি ওয়েটটা মনে হয় বেশি, আমি মনে হয় খুব কালো, আমার মুখে খুব ধরো স্কার্স আছে, ব্রণ আছে। কিন্তু এগুলো কিন্তু সব সাইডে, মানে এটা আমার নতুন যারা আসতে চাইছে এই প্রফেশনে বা যারা নিজেদেরকে কানেক্ট করতে চাইছে, তো আমার মনে হয় যে এটা পুরোপুরি ভুল। কারণ আমি নিজে কাজটা করেছি, তো আমার এটা মনে হতো যে আমি হয়তো একদম পারফেক্ট না ক্যামেরাতে ফেস করার জন্য, কারণ আমি খুব মোটা। এবং টু বি ভেরি অনেস্ট, যেটা বলে আর কি যে স্ক্রিনের সামনে আসার জন্য তোমার এই হাইট লাগবে, এই এই ওয়েট লাগবে, এরকম বডি স্ট্রাকচার হতে হবে, which is absolutely correct, আমি সেটা অস্বীকার করব না। কিন্তু আমার মনে হয় যে ওই যে বলেন না যে ইফ ইউ ওয়ান্ট সামথিং, ইউনিভার্স ইজ অলসো গোয়িং টু গিভ ইউ দ্যাট। তো আমার ক্ষেত্রে তো এটা হয়েছে। তো আমার মনে হয় ওগুলো সব সাইডে, কিন্তু তোমার ইচ্ছাটা থাকতে হবে। কারণ আমি যখন ফার্স্ট মানে কাজ করা শুরু করি, আমি কাউকে চিনতাম না, মানে আমার জিরো নলেজ ছিল। এবং এই যে ধরো আজকে তোমার সাথে কথা বলছি, আড্ডা মারছি, তোমার সাথেও কিন্তু আমার আড্ডা বলো, আলাপ বলো, এই প্রফেশনের থ্রুতে। একদম। সুতরাং আমার মনে হয় যে কাজটাকে কাজের মতন করা উচিত, এবং ওই ভেতরে সিলটা থাকা দরকার যে আমি পারবো বা আমি করবো বা হয়ে যায়, মানে ওই ছেড়ে দিলে হবে না। আচ্ছা, তো আমি একটা কথা বলছি, কোশ্চেন করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো কিন্তু আমরা মডেলিং, শুধু মডেলিং না,
অ্যাজ এ আর্টিস্ট আমি মডেলিংটাকে একটা আর্ট ভাবি। অ্যাবসলিউট। তো এই আর্টের মধ্যে তোমার সব থেকে ক্লোজ কে, মানে তুমি যাদের সাথে কাজ করেছো আচ্ছা ওর মধ্যে সব থেকে ক্লোজ কে? আচ্ছা দেখো, আমি যখন সেলিব্রিটি সুপারস্টার করি তখন আমি সিদ্ধার্থের সাথে খুব ক্লোজ, মানে একটা বন্ধুত্ব বলো বা বন্ডিং বলো হয়ে গেছিল। ও ওখানকার হোস্ট ছিল। তারপরে আমি প্রসেনজিৎ দার সাথে কাজ করেছি অ্যাজ আ মানে প্রডিউসার বলো বা অ্যাজ আ টেকনিক্যালিটি বলো, খুব ভালো। এবং আমি স্বরাজ দা যে আছে, ওর ব্র্যান্ড হচ্ছে স্বরগিনী, আমি ওর সাথে কাজ করেছি। আমি রিসেন্টলি অরিজিৎ দার সাথে কাজ করলাম। তারপরে আবার মানে অডিয়েন্স দেখতে পাবে আবার আমার কিছুদিন পরে স্বরাজ দার সাথে একটা কাজ আছে। তো আমরা তো অনেক লোকের সাথেই মেলামেশা করি, কিন্তু আমার মনে হয় যে আমার টিল ডেট ফেভারিট বলতে পারো স্বরাজ দা। আমি বলতেই যাচ্ছিলাম এখন কোশ্চেন। তো সৌরভদার সাথে কাজ করেছো একবার, একদম আপকামিং কাজ আসছে চলছে। একদম। তো দাদার মধ্যে কি সব থেকে একটা হয় না অ্যাটিটিউড, তোমার কি মনে হয় দাদার মধ্যে সব থেকে বেশি কি জিনিসটা ভালো যেটা তোমার ক্লোজ? আচ্ছা, আমি স্বরাজদার সাথে মানে আই হোপ স্বরাজদা দেখবে বা নিশ্চয়ই ডেফিনেটলি দেখবে যখন দেখবে। তো স্বরাজদার সাথে আমি কাজ করেছি। ও না প্রচন্ড রেসপেক্ট দেয় মানুষকে, মানে যেটা হয়তো সবাই দেয় কিন্তু ও তার থেকেও বেশি দেয়। এবং ও প্রত্যেকটা মডেলকে নিজের কি বলবো, নিজের ছেলেমেয়ের মতন ট্রিট করে। একটা কন্ট্রোভার্সি উঠবে এখানে। তুমি তো অনেক জায়গায় 2-4টে জায়গায় কাজ করেছো একদম ভালো। একদম। যারা ওখানে যারা ডিজাইনার আছে হুম হুম ওদের কাজ আর সহজদার কাজ হুম। দুটোর তফাৎ কি দেখেছো? আচ্ছা, খুব মানে আমি বুঝতে পারছি আমাকে খুব হাসাচ্ছে। তুমি কি চাও আমি আর এটার পরে কোনো কাজ না পাই ডিজাইনার থেকে? না, আমি জানতে চাই। আচ্ছা, না স্বরাজদার সাথে কাজ করেছি ডেফিনেটলি। মানে আমি আরো নতুন যারা ডিজাইনার্স আছে তাদের সাথেও ডেফিনেটলি নিজেকে কাজ করতে চাই। কিন্তু সোফার স্বরাজদাকে আমার এই কারণেই ভালো লাগে কারণ ওর মানে কনসেপ্ট গুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আর ওর যদি তুমি ওকে ফলো করো, ওর ফেসবুক বলো বা ওর নিজস্ব ম্যাগাজিন আছে, ওর নিজস্ব ব্র্যান্ড আছে স্বরগিনী, ও খুব সুন্দর মডেলসদের লুক দেয়। এবং যেটাকে বলে না একদম হাত পা ছেড়ে তুমি নিশ্চিন্ত হয়ে যাও। মানে তুমি যদি ওর সাথে কাজ করো, ও তোমাকে কোকোনাট ওয়াটার, তোমাকে বিরিয়ানি, তোমাকে কোল্ড ড্রিঙ্কস সব কিছু ফিট করাবো, বলবে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমার উপরে ছেড়ে দাও, আমি খালি করে কাজটা ভালো। কাজটা ভালো। মানে ও খুব প্যাম্পার করে মানুষকে, কিন্তু ওর খুব চমক আছে। আচ্ছা, তো আমি অডিয়েন্স থেকে আর একটা কোশ্চেন করবো। একদম একদম। তুমি এই লাস্ট 1 বছর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছো। হ্যাঁ বলতে এই 1 বছরের মধ্যে তোমার যদি তোমাকে কখনো মডেলের মধ্যে তোমাকে টপ মডেল রাখা হয়, মানে তোমাকে কোনো রুলস চেঞ্জ করতে বলবো, তাহলে তুমি কি চেঞ্জ করতে চাইবে? আচ্ছা, মানে তুমি বলছো যদি এই স্কোপটা আমি পাই? হ্যাঁ। আচ্ছা, এখন অব্দি তো সেরকম কখনোই কোয়েশ্চেনের সম্মুখীন হইনি, কিন্তু আই অ্যাপ্রিসিয়েট দ্য কোয়েশ্চেন যেটা তুমি আমাকে বললে। তো কি চেঞ্জ করতে চাই? আচ্ছা, খুব ডিফিকাল্ট প্রশ্ন। একটা জিনিস তো আমি বুঝেছি যে বিং আ মডেল, বিং আ আর্টিস্ট, আমি একটা কথা বলবো, তোমাদের সাথে যে বা যারা কাজ করছে তাদের যেটা কল টাইম, প্লিজ তোমরা সেই কল টাইমে যেও। এবং তোমাকে যদি তোমার ডিজাইনার বা প্রডিউসার বলে যে তোমাকে এই টাইমের মধ্যে আসতে হবে, প্লিজ চলে আসো। কারণ না তো যারা ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করায়, কারণ দেখো আমরা মানে টু বি ভেরি অনেস্ট, যারা ক্যামেরার এই দিকে আছি আমাদের কাছে না জিনিসটা মনে হয় ও হয়ে যাবে, ও হয়ে যাবে, ও হয়ে যাবে। কিন্তু এই ফ্রেমটাকে সুন্দর করার পেছনে যে কতটা স্ট্রাগল, সেটা হয়তো যারা ব্যাক ক্যামেরায় আছে তো তারা খুব ভালো জানে, আমিও জানি, আমি দেখেছি। আচ্ছা, একটা কোশ্চেন করছি। যখন তুমি মডেলিং করা স্টার্ট করবে তুমি এই যে বলে টাইমিং, বাট কলকাতায় একটা জিনিস খুব খারাপ অভ্যেস, অন টাইম কেউ আসে না। কারেক্ট। যদি এখানে আমি এই দিকের বলছিলাম সব কিছুতে শুধু স্পোর্টস ছেড়ে হ্যাঁ হ্যাঁ বাঙালির একটা ডিলে আছে।
হ্যাঁ একদম, বাঙালির তো সেই মানে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেবে, বিকেল 5টা মানে সেটা বিকেল 7টা, মানে যখন যে টাইমটা বলবে তার থেকে 2 মিনিট পরে হয়ে যাবে। কিন্তু আমি এই সেন্সে কখনোই প্রবলেম ফেস করিনি, লাকিলি, টাচ উড। তার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে নিজে খুব একটা পাঞ্চুয়াল মানুষ, এবং ব্যাপারটা হচ্ছে যে আমার স্কুলিং এও আমি খুব ভালো ছিলাম, ভালো অ্যাটেন্ডেন্স, সবসময় টাইমে যেতাম, আমার বন্ধুদেরকে দেখতাম দরজা বন্ধ করে দিয়েছে, আমাদের সকালের যে অ্যাসেম্বলি হচ্ছে সেটা হয়ে গেছে, তারপর বন্ধুরা ঢুকছে। তারপরে ধরো আমি যে কলেজে পড়েছি আর আইআইএইচএম, ওখানেও আমার উইদিন টাইম, আর ওখানে টাইমে খুব কড়াকড়ি ছিল। ওটা কোন ইয়ারে, কোন ইয়ারে? আমি পাস আউট করেছি 2020। অ্যাকচুয়ালি ওটাতে আমার দাদাও পড়তে, মানে আচ্ছা। 14 বা 15 আমার ডেট, ওকে ওকে। এর জন্য জিজ্ঞাসা করছি। তারপরে আমি ইন্ডিগো এয়ারলাইন্স এর সাথে কাজ করেছি, ওখানে আরো বেশি টাইমের প্রয়োজনীয়তা, একদম টাইমে থাকতেই হবে, অন টাইম সার্ভিস, অন টাইম যেটা বলে। আমি হায়ার এজেন্সি কলকাতার সাথে কাজ করেছি, হোটেলের সাথে, ওখানেও টাইমে। তো আমার ক্ষেত্রে কখনো প্রবলেম হয়নি। কিন্তু হ্যাঁ, যারা, দেখো, তুমি আজকে যে কোনো কাজ করো, তোমাকে সেই কাজটাকে রেসপেক্ট দিতে হবে। এবং আমি যেটাতে বিলিভ করি যে তুমি যদি তোমার কাজকে সম্মান না দাও, তুমি যদি তোমার কাজকে লাইটলি নাও, কাজও কিন্তু তোমাকে লাইটলি। আচ্ছা, তো ধরো তো ঠান্ডা হয়ে না গেল। না, একদম একদম। আসলে এতদিন পর তোমার সাথে আড্ডা হচ্ছে, একদম, coffee খাচ্ছি, তো বেশ এনজয় লাগছে, তো ওটার দিকে ফোকাসটা কম গেছে। বলো। আমি অডিয়েন্সদেরকে অনেক কিছু, তো এমনি তো আমরা ধ্রুবর সাথে ওর কাজ নিয়ে কথা বললাম, বাট আমি একটা কোশ্চেন আমার মাথায় সবসময় থাকবে ধ্রুব, যে তোমার অডিয়েন্স, মানে তোমার ফলোয়ার্স বা তোমার যারা তোমার সাপোর্ট করছে, ওদেরকে তুমি কি অ্যাকচুয়ালি কি বলতে চাইবি, যারা ইন্ডাস্ট্রিতে আসছে নতুন? ধরো আচ্ছা। আমি অ্যাজ এ রিপোর্টার তোমাকে এই কোশ্চেন করছি, বা ধরো একদম। আমি ইন্ডাস্ট্রি নতুন, একদম। তো ওদের আমাকে কি বলতে চাইবে তাহলে নিউ অডিয়েন্স দেখে? দেখো, ইন্ডাস্ট্রি ইটস ভেরি গুড। মানে আমি যতটা কাজ করেছি ইন্ডাস্ট্রির সাথে, ইন্ডাস্ট্রির মানুষও খুব ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে বললাম তোমাকে, ভীষণ সিরিয়াস থাকতে হবে, মানে তুমি যে কাজটাই করো ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। আর অডিয়েন্সদেরকে যদি কিছু বলার বলো, বা কিছু ইনফরমেশন বলো, বা কিছু টিপস বলো, একটাই বলবো, হার মানলে হবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, যে কলকাতা নিউজ টাইম অডিয়েন্স যারা আছে, ওরা একটা, আমি রিসেন্টলি যখন ওর ম্যাগাজিন নিয়ে কাজ করলাম, একটা কোশ্চেন ছিল খালি, এটা আমার মাথায় কোশ্চেন এসেছিল, আর তোমার যারা ফ্যান্স, ফ্যান্স বলবো না, কেন ফ্যান্স বলে নিজেকে অনেকজন আছে, একটা আমার ফ্যান্স, আমি ওটা মনে করি, আমার মনে হয় ফ্যামিলি। আচ্ছা। তো তোমার ফ্যামিলির মধ্যে যে ফেসবুক, ওরা ফ্যামিলির মধ্যে একটা জিনিস আমি নোটিস করলাম, এই যে কাজগুলো করে তোমার অনেকজন সাপোর্ট করে তোমাকে, আচ্ছা। সাপোর্ট করে মানে তোমার কাজ বলে আর আপগ্রেড করতে বলেন। আচ্ছা। তো অ্যাজ এ মডেল তুমি আর কি আপগ্রেড করতে চলেছো আপকামিং টাইমে? অনেক কিছুই প্ল্যান আছে, কিন্তু দেখুক আমার ফলোয়ার্স যারা আছে, সবকিছু বলে দিলে তো সাসপেন্সটা থাকবে না। তো যারা আমার ইনস্টাগ্রামে আছে, যারা আমার ফেসবুক পেজে এতদিন ধরে আমাকে সাপোর্ট করছে, এবং আশা করি আমার ইন ফিউচার আমি আরো কাজ করব, এবং আরো ইন্টারভিউস হবে, এবং খুব এক্সাইটেড আমি আমার নতুন কাজ নিয়ে। কিন্তু আমি নিজে খুব এক্সপ্লোর করতে ভালোবাসি, কারণ আমি মনে করি এটা আমার গ্রোয়িং টাইম। সো আমি যত বেশি কাজ করব তত বেশি ভার্সেটাইল আমি হব, এবং জানি না, এই ইন্ডাস্ট্রির একটা রোল বলো বা রেসপন্সিবিলিটি বলো, যে তোমাকে না সবার সাথে ভালো একটা বেশ বন্ডিং রাখা। মানে এটা ইন্ডাস্ট্রি নিড, এটা আমার মনে হয় সব জায়গায়, যাতে করে তুমি, যাতে মানুষ তোমাকে কাজের জন্য ডাকে, বা মানুষ, তো আমাকে ভাবতে হবে যে আজকে কলকাতায় এতগুলো মডেল আছে, আমি তো সব থেকে শ্রেষ্ঠ মডেল নই, বা আমাকে তো একদম সেই ভীষণ একটা যে হিরো হিরো দেখতে, মানে আমার জন্য মেয়েদের লাইন লেগে গেছে, সেরকম তো ব্যাপার না। অনেকে আছে, অনেকে কাজ করছে, যেমন ধরো ফর এক্সাম্পল ওই যে আমি বললাম আমার কাছে সবকিছুই আনএক্সপেক্টেড ওয়েতে। আমি যখন প্রথম সেলিব্রিটি সুপারস্টারে কাজ করি, আমি ওখানে দুটো ট্রফি পেয়েছিলাম, মানে দুটো সার্টিফিকেট পেয়েছিলাম। একটা হচ্ছে মিস্টার অ্যাট্রাক্টিভ 2025,
আর আরেকটা হচ্ছে তোমার দেশি বয়েজের থেকে একটা তোমার আমাদের কাজ হয়েছিল, সেখান থেকে আমি মিস্টার কুল হই। আচ্ছা তো এবার আমাকে দেখে তোমার কতটা জানি না এই টাইটেল গুলোর সাথে ঠিক লাগবে। তো আমি কিন্তু সত্যি ভাবিনি যে আমি হতে পারবো, কারণ ওখানে অনেক মানুষ, অনেক লোক, অনেক মানুষ, তারা আরো বেশি এক্সপিরিয়েন্সড আমার থেকে, বয়সে বলো, কাজে বলো, ক্যামেরাকে ফেস করায় বলো। তো অদ্ভুতভাবে হয়ে গেছি। তো আমার মনে হয় মানুষের সবসময় মানে অ্যাকসেপ্টিং পাওয়ারটা থাকাটা দরকার, যে আমি যে কাজটা করছি সেই কাজে তো অনেক কিছু শিখতে হবে। তো সেইটা যাতে ঠিকঠাক ভাবে হয়। এবং আমরা না এজ আ মডেল কাজ করি, তুমি বিং আ রিপোর্টার, তুমিও হয়তো এই জিনিসটা ফেস করবে। কফিটা কিন্তু খুব ভালো হয়েছে। কসমিক জিনিস মানে এখন খালি কফির দিক থেকে আমি বলবো না, কারণ তুমি এখানে যে কিছু এভরি ভালো রেসপন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম আর কি, যে কাজ তো করতেই হবে, মানে কাজকে তো থামিয়ে রাখলে চলবে না, সুতরাং কাজটা করতেই হবে। তো ওই যে ধরো মিস্টার অ্যাট্রাক্টিভ হওয়া, বা আমি যে এক্স ক্রিয়েশনের সাথে কাজ করলাম, বা রিসেন্টলি একটা হ্যালোউইন এর কাজ হলো আমার, ওটা করলাম। তো হ্যাঁ, ওয়ার্ক ইজ গুড। তো ভালো, খারাপ না। আচ্ছা, তো একটা কোশ্চেন Please, please, অন বলো। ক্যামেরা করবো। আচ্ছা, রিসেন্টলি তোমাকে তোমার সাথে যে কন্ট্যাক্ট হলো ত্রিপর্ণার থ্রু থেকে, ত্রিকর্ণা, হ্যাঁ, তো ওর সাথে তুমি কাজ করলে, একদম একদম প্লাস রিসেন্টলি ওর পরেও তুমি কাজ করেছো। একদম তো একদম। আমাকে একটা কথা বলো, ও কিন্তু আবার কন্ট্রোভার্সি তুলছে, হ্যাঁ, সুতরাং তোমরা একদম রেডি থেকো। বলো বলো। কলকাতা নিউজ টাইম কন্ট্রোভার্সির জন্যই জানা যায়। আপনারা জাস্ট ভাবুন, মানে ও যে আজকে ইন্টারভিউটা আমার নিচ্ছে, আমি যে এত ইন্টারভিউ ওকে দিচ্ছি, তো ও কিন্তু ওর মানে ব্যাপারটা দিয়ে ঠিক আছে, এই যে বললাম কাজে ঠিকঠাক করো, ও কন্ট্রোভার্সি তুলছে, বাট এনিওয়েজ আমি এনজয়। ত্রিপর্ণার সাথে তুমি কাজ করলে, একদম প্লাস ওর সাথে তুমি অনেকজনের সাথে কাজ করেছো। কারেক্ট। অ্যাজ এ পোস্টারের দিকে এখন অব্দি কার তুমি কাজ করতে তোমার সবথেকে বেশি ভালো লেগেছে? তার সাথে কাজ করে বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের প্রফেশনটা এমন না যে আমরা খুব কম নিউ ফেসেস পাই। মানে হয়তো তোমার যে ক্যামেরাম্যান, সে হয়তো আমাদের চেনা পরিচিত, যে মেকআপ ম্যান, মানে যেমন আমি রিজুদার সাথে কাজ করেছি, আমি চ্যামিলিয়ার সাথে কাজ করেছি, আমি শাশ্বত মেকআপ দাজে তার সাথে কাজ করেছি, আমি অনেক মেকআপ আর্টিস্টের সাথে কাজ করেছি। সবসময় চেঞ্জ হতে থাকে, সুতরাং আবার যদি আমি বলি, ও আবার বলবে কন্ট্রোভার্সি। তো ওর সাথে আমার আলাপ স্বরাজ কাজে গিয়ে, তো বেশ ভালোই লেগেছিল ওর সাথে কাজ করে, আচ্ছা খুব সাপোর্টিভ। আচ্ছা, এখনো বললে না কার সাথে বেশি ভালো লেগেছে? ওটা খুব ডিফিকাল্ট প্রশ্ন গো, ওটা থাক, এই অ্যান্সারটা নয় না দেওয়াই ভালো, অ্যান্সারটা না পাওয়াই ভালো। বলো। ঠিক আছে, মানে ইনডাইরেক্টলি বললো না, এটা পরে ধরবো ইনডাইরেক্টলি। ঠিক আছে, তো একটা কথা বল, তোমার আমি পার্সোনাল লাইফের দিকে একটু যাই। একদম। এখন কাজ করছো, সেটেল, এভরিথিং ইজ ওকে, বাট রিয়েল লাইফের দিকে যদি বিয়ে প্ল্যান করেছো? না 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 বাবা, মেয়েরা প্রচন্ড ডিমান্ডিং, প্রচন্ড ডিমান্ডিং, মানে আমি নিজে ছেলে হয়ে বলছি, মেয়েদের মানে এখন বিয়ে ফিয়ে সব ভাবছি না, আগে তো একটু কেরিয়ারটা সেট আপ করি। কারণ তুমি ভেরি অনেস্ট, বিয়েটা করলে সব শেষ লাইফের, বিশ্বাস করো, বিয়ের দিকে এখন এগোচ্ছি না এখন। কেন, রিজনটা কেন? না, রিজনটা এটা মানে বিয়ে তো চাইলেই করা যায়, মানে কেউ ধরো বিয়েটা পালিয়েও করতে পারে, কেউ আবার কালীঘাটে গিয়েও করতে পারে, কেউ আবার ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য জয়পুরেও যেতে পারে, হ্যাঁ। আবার নর্মাল যেটা মধ্যবিত্ত ভাবে বিয়ে হয়, লোকজন ডেকে অনুষ্ঠান করে, সেটাও হতে পারে। কিন্তু আমার মনে হয় বিয়েটা তো আমি একবারই করবো, Time. একটু টাইম নেই, বিয়েটা তো আর মডেলিং এর মতন হবে না যে এই ড্রেস পরো, এই ক্যামেরাম্যান, এই মেকআপ ম্যান। যাকে বিয়ে করবো সে একবারই আসবে আমার লাইফে এবং সে চিরস্থায়ী থাকবে। তো হ্যাঁ, এর মধ্যে লাইফে কটা গার্লফ্রেন্ড ছিল অন ক্যামেরায় জিজ্ঞাসা করি? আর সেগুলো ছিল না কি আপনার প্রশ্নতে ছিল এগুলো? ওটা তো কখনো থাকবে না, ও আচ্ছা। এগুলো তো অনলাইনে জিজ্ঞাসা। অনেক বন্ডিং হয়েছে। বন্ডিং না, কটা ছিল? এখন থেকে নতুন স্টাইল, এখন তো জানো যে কেউ বলে না যে এই আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, এখন সবাই বলে উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট কটা হ্যাঁ, ছিল? জাজমেন্ট প্রচুর হয়, মানে রাস্তাঘাটে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, হাই আমি তোমার সাথে দেখা করতে চাই, আজকে কি কফি খেতে যাবে, তুমি কেমন আছো,
মানে আমার তো রিসেন্টলি একটা মনে আছে, আমি দুর্গাপুজোর সময় প্যান্ডেলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো আমি অনেকক্ষণ ধরে দেখছি যে একজন মানে কয়েকটা সেট অফ বন্ধুরাই আমাকে মানে ফলো হয়তো বলাটা ভুল হবে, কারণ আমি তো আর বিশাল কেউ না। তো আমাকে অনেকক্ষণ ধরে একটি মেয়ে দেখছে, তো আমিও দেখছি, খুব ভালো ব্যাপার। চোখে 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 একটু যা হয় পুজোর প্রেমটা আর কি, যে পুজোর আগে থেকে শুরু হয়, আবার কালী পুজো শেষ প্রেম ও ধামাচাপা। তো এরকম আসে যায়, এগুলো তো মানে সিজনাল। মানে কিন্তু আমি এখন সিরিয়াস হইনি, অন ক্যামেরা আমি স্বীকার করলাম, এবং বাকিটা অডিয়েন্স বুঝে গেছে। তো জাস্ট ফ্রেন্ডস অনেক হয়েছে, হ্যাঁ। কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে থাকাকালীন আমি অনেক মানে অফিস কালিগস বলো পেয়েছি, যারা আমার সত্যিকারের বন্ধু। এবং খুব, জানো তো, আমি একটা তোমাকে অনেস্টলি সত্যি কথা বলছি, তুমি লাইফে যখন আপওয়ার্ডস যাবে না, তোমার থেকে তোমার মানুষগুলো আলাদা হয়ে যাবে, এটা হয়তো তুমি নিজের সাথেও নিজে কানেক্ট করতে পারো। একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে না, একটা বন্ধু বলো, স্পেশাল ফ্রেন্ড বলো, এক্স ওয়াই জেড, তুমি যাই তাকে আখ্যা দাও, থাকাটা খুব দরকার। তো অনেক মানুষ ছিল যারা আমাকে প্রথমে হয়তো চিনতো না, বা চিনলেও কনভারসেশন করতো না। সেই রকম মানুষ খুবই কম আমার হিস্ট্রিতে, ধরো এক দুজন। তো তারা এইসব মডেলিং এর কাজ দেখে খুব অ্যাপ্রিসিয়েট করে, তো তখন একটু হলে ভালো লাগে যে আচ্ছা, তাহলে কিছু হয়তো অ্যাচিভ করা গেছে। আর রেস্ট তো তুমি আড্ডা দিয়ে বুঝতেই পেরেছো, আমার সাথে অনেক মানুষেরই কানেকশন। তো সেরকম নেগেটিভ এনিমিটি বা নেগেটিভ অ্যাপ্রোচ কারোর থেকে পাইনি। আর কিন্তু আমার মনে হয় যে নেগেটিভ মানুষ যত বলে না, তত তোমার নিজের খিদেটা বেরিয়ে যায়। মানে নিজের খিদেটা হয় নিজেকে প্রুফ করার জন্য। মানে তুমি যে রিপোর্টার, মানে আমি অন অডিয়েন্সের সামনেই বলছি, তুমি অ্যাজ আ রিপোর্টার তুমি কিন্তু সবসময় চাইবে যে দেখো এত তো ইনসিডেন্ট ক্রিয়েট হচ্ছে, বাট তুমি সব ভালো ইন্টারভিউ নাও, তুমি ভালো কাজ করো, এটা খুব ন্যাচারাল। আমরা যে যে প্রফেশনে আছি সবাই চাই সেই প্রফেশনে আমিই বেস্ট। তো সেই ক্ষেত্রে তো তুমিও অনেক এনিমি বলো, অনেক ভালো বন্ধু বলো, কাছের বন্ধু বলো, অনেক কিছু ফেস করেছো। তো ওরকমই মানে একটা টাইমে না খুব ম্যাটার করতে এগুলো, যে এখন আমরা এমন একটা টাইমে চলে এসেছি, এখন আর ম্যাটার করে না। কারণ সকালে জিম, তারপরে অফিস, তারপরে বসের জ্ঞানানি প্যান প্যানানি, মেল নিয়ে মেল কেন করনি, এই কেন করনি, মিটিং। অন ক্যামেরা যদি স্যার এই কথাটা শোনে, তবে খারাপ লাগবে না? না না না, উইথ ডিউ রেসপেক্ট স্যার, আমি খুব ভালোবাসি আপনাকে, সব কাজ করে দেবো, রেসপেক্ট করে বাস দিয়ে দিন। মিষ্টি মুখে আর কি যেটা বলে। তো ওইসবের পরে তারপরে ধরো, আর আমি নিজে যেহেতু খুব মানে তুমি যেটা আগের দিন বলছিলে খুব স্পিরিচুয়াল, মানে তুমি হয়তো যদি আমার ইনস্টাগ্রাম ফেসবুক দেখো, বা আমার হোয়াটসঅ্যাপে যারা আমার ক্লোজ মানুষরা আছে, আমার বাড়িতে বলতে গেলে সব পুজোই হয়। আচ্ছা, মানে একটা ইনসিডেন্ট হয়, তারপর থেকে আমার বাড়িতে দুর্গাপুজো হতো চাল চিত্র এনে, সেটা আর হয় না। আচ্ছা। কিন্তু আর তারপরে আমার দাদু চলে যায় আর কি অনেক আগে, তো তখন কালী পুজো হতো। তো এখন কালী পুজোটা ওরকম ভাবে হয় না, কিন্তু আমি যতটা পারি আমি চেষ্টা করি করার। তো মানে লাইফে অনেক কিছু করার আছে, বিশ্বাস করো। মানে এই কে কি বললো, কেন বললো, কিসের জন্য বললো, আমার মনে হয় যে এগুলো ভীষণ টেম্পোরারি। মানে মানুষ তোমাকে বলবে এবং উইথ দ্য প্যাসেজ অফ টাইম কিন্তু সেগুলো ইরেজও হয়ে যাবে। সেকেন্ড যদি কোশ্চেনটা করি, যদি তোমাকে ওয়ার্ল্ড জন্য সিএন পড়া, ডিফিকাল্ট প্রশ্ন হচ্ছে আমাকে বিশ্বাস করো, ভাবতে হবে, ভেবে অডিয়েন্স। এই প্রশ্ন ঠিক করে দাঁড়াচ্ছে, এটা আমি পরে চাই, এটা আমি বাকেট লিস্টে রইলো, আচ্ছা আমি ডেফিনেটলি আনসারটা দেবি আমাকে। আচ্ছা, রোবট নেক্সট টাইম যদি কখনো ইন্টারভিউ দেয়, এই কোশ্চেনটা পেন্ডিং থাকবে অন ক্যামেরা, ঠিক আছে? তাহলে আমি এটা স্কিপ করছি, ঠিক আছে? তুমি এটার সাবস্টিটিউট অন্য প্রশ্ন করতে পারো। আচ্ছা, আর এটা বাকেট লিস্টে থাকুক, আমি ভেবে নিয়ে তোমাকে আনসারটা দিচ্ছি। এটা তো ওই আনসারটা বেশি একটা কন্ট্রোভার্সি নিতে পারো। আচ্ছা চলো, সেকেন্ড টাইম দেখো। আমি যতটা শুনলাম তোমার মা খুব ভালো সাপোর্ট অ্যান্ড অন করে। তো ফার্স্ট টাইম তোমার মা, তুমি মাকে নিয়ে একটু বলো, মা কি স্পেশালি তোমাকে যত সাপোর্ট করে, হ্যাঁ।
শুধু সাপোর্টের দিকে না, কাজ অ্যান্ড অল দিকে যদি কোশ্চেন করি, আচ্ছা ওর মধ্যে আমি সেকেন্ড পিক আপ করে নেবো। আচ্ছা ঠিক আছে। তো আমার মাকে নিয়ে যদি বলা হয়, আমার মা ভীষণ হার্ড ওয়ার্কিং একটা ওমেন, এবং আমার মা হচ্ছে ভীষণ সেই বলে না যে বাঙালি ছেলেদের মানে বাঙালি মা বুঝতেই পারছো একটা আতুতুতু ফুতুতুতু ব্যাপার, মানে যতটা মানে তুমি ছেলে হয়ে বেশি ভালো বুঝতে পারবে, যতটা না বেশি বাবা মানে বাঙালি বাবারা বাঙালি মেয়েদের প্রতি দুর্বল হয়, তার থেকে আমার মনে হয় বাঙালি মারা তাদের ছেলেদের প্রতি মানে ওই বাবুর বলতে একদম অজ্ঞান। এর এটা তোমার বাড়ির গল্প, আমার বাড়ির গল্প, বা যারা ছেলেরা আছে তারা এটা মানে রিকালেক্ট করতেই পারে। তো আমার মারও সেম, মানে বাবু বললেই আমার মা মানে একদম অজ্ঞান। কিন্তু তার নেই না যে আমি বকা ঠকা খাই না, আমি ছোটবেলায় অনেক বকা খেয়েছি। শুধু বকা খাই, মার খাওনি? মার মার অকেশনাল, মানে খুব অকেশনালি, খুব, কারণ আমি ছোটবেলা থেকে খুব একটা মানে ডিসিপ্লিন বলাটা হয়তো ভুল হবে, কিন্তু আমি না কখনো ওই হাতে পায়ে যে একটা দুষ্টুমি করা বা হাতে পায়ে চঞ্চল ওরকম ছিলাম না। তাহলে ছেলে কিসের? ওরকম ছেলে যদি শয়তানি না করলে তো ওটা মজা। আমি ছোটবেলা থেকেই খুব মানে ক্রিয়েটিভিটি ছিল আমার মধ্যে, মানে ক্রিয়েটিভিটি মানে কি আমি খুব আঁকতে ভালোবাসতাম, drawing। তো আমার ছোটবেলাটা পুরোটাই কেটে গেছে ড্রয়িং করে। আমি মমতা শঙ্করের কাছে নাচ শিখতাম, তনুশ্রী শঙ্করের ব্যালেতে আমি ডান্স করেছি। আমি গান যার কাছে শিখতাম তিনি আমার শ্রদ্ধেয় টিচার কাবেরী সেনগুপ্ত। তো সে আকাশবাণীতে গান করতো এবং এখনো সে করে। তো তার কাছে আমি গান শিখেছি এবং আঁকাটা আমি শিখেছি আমাদেরই ওখানে একজন স্যার আসতো, প্রশান্ত স্যার বলে, তার থেকে। তো সে আমাকে খুব একটা ভালো নাম দিয়েছিল, আমার এখনো মনে পড়ে, সে আমাকে একটা নাম দিয়েছিল মদন। মানে রিজন মানে আমি ওই যে বললাম না ছোটবেলায় আমি খুব একদম মানে ভীষণ গোল গোল ছিলাম, আমার হাত গোল, পা গোল, মাথা গোল, মানে একদম গোল। তাহলে কি আমরা কি ধ্রুবকে মদন দা বলবো? তো তো আমাকে স্যার মদন নাম দিয়েছিল। তো ওনার কাছে আমার মানে আঁকার হাতে খড়ি বলতে পারো। তো তারপরে আমি একাডেমি অফ ফাইন্যান্সে পড়াশোনা করি, ড্রয়িং নিয়ে অনেকটা দূর পড়াশোনা করি, অয়েল পেন্টিং করি। এবং যখন মানুষের একটা কেরিয়ার চেঞ্জিং এর পয়েন্ট আসে যে আফটার 12 কি করব, তো সেই সময় আমার কাছে অনেকগুলো অপশনস ছিল, কারণ আমি চেয়েছিলাম জুয়েলারি নিয়ে পড়াশোনা করতে, এবং সেটার জন্য আমি এনআইএফটি পরীক্ষাও দিয়েছিলাম, আমি এনআইএফটি ক্র্যাকও করি, কিন্তু মানে ফ্যাশন ডিজাইনিং, সরি, এনআইএফটি তে, কিন্তু সামহাউ হয়নি সেটা। তারপরে আমি জুয়েলারি ডিজাইনিং নিয়ে পড়তে চেয়েছিলাম, জুয়েলারি ডিজাইনিং নিয়ে পড়া হয়তো যেত, এবং আমি খুব জুয়েলারি করতে ভালোবাসতাম, আঁকতাম, সেটা করতে গিয়েও করা হয়নি। দেন কিন্তু আমার মা আমাকে একটা কথা বলতো, এবং আমার মামা এখন তিনি নেই, তো আমার মামা আমাকে বলতো তোর যেটা ইচ্ছে তুই সেটা কর। তো আমি আমি আমার 12-এ ছিল অ্যাকাউন্টস, তো আমি সবার লাস্টে অ্যাকাউন্টস কে রেখেছিলাম, কারণ আমি পড়াশোনার থেকে একদম বসার ঘুরে যেতে চাই, কিন্তু মানে আমি আমি এমন কিছু করতে চাই উইচ ইজ ভেরি ক্রিয়েটিভ। তো আমার ড্রয়িং এর হাত খুব ভালো ছিল বলে আমার ড্রয়িং যে টিচার ছিল তিনি বলেছিল যে তুমি শান্তিনিকেতন গিয়ে পড়াশোনা করো ড্রয়িং এ, সেটা নিয়ে এগো। কিন্তু তুমি আমি যেটা হয় নর্মাল একটা মানে নর্মাল বাঙালি পরিবারে বলো বা নর্মাল মানুষ কি বলে যে পড়াশোনা করো, চাকরি করো, ভালো থাকো, এটাই তো আমাদের কনসেপ্ট। তো সেই সেন্সে কিন্তু আমি অনেক চান্স পেয়েছি, মানে আমি আমার যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা বলো, তো সেটাতে আমার মামার অবদান অনেক বেশি, এবং আমার মা কখনো আমাকে প্রেশারাইজ করেনি যে তোকে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়েই পড়তে হবে, বা তুই কেন সায়েন্স নিয়ে পড়লি না, তোকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, বা তুই কেন এটা নিয়ে পড়লি না, এটাই হতে হবে, কখনো না। মানে এই দিক থেকে আমি একটা মায়ের চূড়ান্ত সাপোর্ট পেয়েছি। আর আমার যে সব মানে কথা শুনতো, মানে শুনতো মানে এখনো শোনে, সেটা হচ্ছে আমার বড় মাসি। তো আমার বড় মাসি হচ্ছে পুরো আমার ফ্রেন্ড, মানে আমি যা বলি তাই করে দেবে। তো এর মধ্যে আমি সেকেন্ড কোশ্চেনটা পেয়ে গেলাম। একদম একদম এই যে বললে মা, তোমার বড় মাসি তোমার মায়ের মানে বন্ধুর মতো। একদম এবার ধরো কোনো একটা কাজ পেয়েছো, মানে কাজ ধরো মা একটা কাজ দিয়েছে তোমাকে, বাড়ির নর্মাল একটা কাজ হয়, এবার বড় মাসিও একটা কাজ দিয়েছে, যেটা ওটাও দরকার, তা তুমি কি করতে চাইবে? কোনটা ফার্স্ট, কোনটা বড় মাস, মানে আমি বড় মাসিকে বড়দি বলি, অবভিয়াসলি বড়। হ্যাঁ মানে এটা অন ক্যামেরা, মানে এটা আমার মাও জানে। মানে আমি তোমাকে একটা ছোট্টবেলাকার ইনসিডেন্ট বলছি, ছোটবেলায় তো সব বাচ্চারাই খাবার নিয়ে একটা প্রবলেম করে।
তো আমার মা ধরো কিছু বানিয়েছে, আমি আমি খাবো আমি খাবো আমি খাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো আমার বড় মাসিকে আমরা সবাই বড়দি বলি, হ্যাঁ। মানে আমরা 5 দাদা, আমাদের দাদাদের বিয়ে হয়েছে, বৌদি এসছে, আমার মানে ভাইপো ভাই নেক্সট জেনারেশন, তো ওরাও বড়দিকে বড়দি বলে। তো আমার মাসি আর কি সেই মানে আমি জন্ম কলকাতা, কিন্তু তারপরে মানে মানে কি বলবো, কাজের সূত্রে, মানে বাবার কাজের সূত্রে বলো, তো আমাদেরকে হলদিয়ায় যেতে হয়, মানে মেদিনীপুরের দিকে। আচ্ছা তো সেইখানে খুব একটা না, সেখানে ধরো আমি হয়তো 3-4 বছরই কাটিয়েছি, কারণ আমি খুব ছোট ছিলাম তখন। তো ওইখানটায় কাটিয়েছি। এবার হলদিয়া জায়গাটা না ভীষণ মানে কি করে বোঝাবো, মানে আমি কোনো জায়গাকে ছোট করছি না, আপগ্রেড হয়নি। আপগ্রেড মানে আমার ছোটবেলা, মানে বুঝতে পারছো তো, হ্যাঁ। 2000 টাইমে, তো অনেকটা। কিন্তু তখনকার টাইমে না, মানে দেখো আমাদের যে ছোটবেলা বা তোমার ছোটবেলা, আমাদের টাইমে তো মোবাইল ছিল না, ফেসবুক কি ইনস্টাগ্রাম কি আমরা জানতাম, টিভি দেখতাম, কার্টুন নেটওয়ার্ক মানেই আমরা অজ্ঞান। একদম একদম অ্যাকচুয়ালি আমরা তো ম্যাক্সিমাম টম এন্ড জেরি টম এন্ড জেরি, এক্স্যাক্টলি টম এন্ড জেরি দেখবো, এরকম একটা ব্যাপার। তো আমাদের টাইমেও সেরকমই ছিল। কিন্তু আমাকে আমার মাসি কি করতো, মানে আমার বাড়ি থেকে মানে আমি যেখানে থাকতাম সেখান থেকে ধরো রেলওয়ে স্টেশন 15-20 মিনিটের রাস্তা। তো আমার মাসি যেটা করতো, আমার মাসি আমার মাকে বলতো যদি খাবারটা করে দেয়, আমি ওকে স্টেশনে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। এবং আমি আমার মাসির ছোটবেলা থেকে একদম মানে আমার মাসির সাথে আমি সব জায়গায় করেছি, মানে আমি দক্ষিণেশ্বর গেছি, বেলুড় মঠ গেছি, আমি ভিক্টোরিয়া গেছি। হয়তো শুনে বোকা লাগবে, বাট তুমি হয়তো রিলেট করতে পারছো। মানে তখনকার টাইমে আমরা বেরোবো বাইরে, এটাকে একটা বিশাল ব্যাপার। একদম হ্যাঁ। রবীন্দ্র সদন বলো, নন্দন বলো, জয়া বলো, তারপর মানে দেখো তুমি ভেরি অনেস্ট, আমরা তো বন্ধুদের সাথে কখন আড্ডা মারি, ক্লাস 10-এর পর। ওটাও না আমাদের যে টাইমিংটা যেটা তুমি বলছো, তাহলে বলুন 12-এর পরেই বলি। হ্যাঁ, কারণ আমাদের যে বেড়ে ওঠাটা এখনকার বেড়ে ওঠার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আমরা টিউশনে যেতাম, পড়াশোনা করতাম, কিন্তু মানে আমাদের ছিল কি বাড়ির লোকের সাথে বেশি টাইম স্পেন্ড করবো। একদম তো এই ধরো 25-এ মানে আমাদের বাড়িতে না মানে কি বলবো, কালচার নিয়ে আলোচনা হয়। মানে আমার বাড়িতে সবাই ভীষণ মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের, মানে পড়াশোনা, নাচ গান। আমার মা নিজে গিটার প্লে করতো, হারমোনিয়াম প্লে করতো, স্টেজ শো করতো। তো আমার মায়েরও এই দিকটা ছিল। তারপর আমার মাসি ধরো গভর্নমেন্ট অফিসার ছিল। আর আমার মাসি ভীষণ ভালো গার্ডেনিং করে, ভীষণ ভালো, মানে কোনো মরা গাছও যদি এনে আমার মাসি লাগানো হয়েছে। বাহ বাহ, মানে আমার মাসি ভীষণ খুব ভালো হাত গার্ডেনিং, গড গিফটেড হ্যান্ড। গড গিফটেড হ্যান্ড। আচ্ছা তো পুরো লম্বা আমাদের চলে যাবে। একদম এটা তো বলে দিলে মা প্লাস মাসির দিকে বেশি মাসির সাপোর্ট বেশি মাসি এখনো একদম, যদি আমি বলি মা আর মাসি, মা তো মাই হয় obviously। ওটা তো এখন অনেক জায়গায় কি না মাসিও মার মতোই হ্যাঁ, অ্যাকচুয়ালি। আমাকে ছোটবেলা থেকে যা বাদরামি শয়তানি শয়তানি সবকিছু আমার মাসি সাপোর্ট করতো। এই পুরো না, এই ছেড়ে দে না, এই চল এখন ছোট, এখন তো ছোট। হ্যাঁ এই ব্যাপার এই জিনিসটা আমার সঙ্গে হয়। একদম। যাই হোক দুটো আমি যদি আরেকটা কোশ্চেন নিশ্চয়ই নিশ্চয়ই। অ্যাজ এ ফিটনেস ফ্রিক, অ্যাজ এ মডেলিং করছো তুমি, স্পেশালি আজকাল কি হয় যারা 2 দিন 3 দিন ধরো 1 মাস জিম করেছে, 1 বছর পরে ট্রেনার হয়ে যায়। ঠিক আছে, আই থিঙ্ক এটা তুমি জিম করছো, এমন কখনো হয়েছে তোমার কি যে তোমার ট্রেনার বা আশেপাশে যারা ট্রেনার ও নিজে ফিট নয় বাট ওর ট্রেনার, তখন তখন তোমার কি মনে হয়? দেখো আমার মনে হয় যা কিছু তুমি করতে চলেছো সেটার ব্যাপারে তোমার একটা হোমওয়ার্ক করা দরকার। মানে আমি ধরো জানি না, সেটাতে যদি আমি আগ বাড়িয়ে চলে যাই, হয়তো প্রথমে আমি খুব ফুটেজ পাবো, প্রথমে আমি খুব হাইপ পাবো, প্রথমে খুব বুস্ট হবে। বাট আমরা যেটা কাজ করি, তো আমাকে আমি যদি স্মল অবজারভেশনে দেখি, সেটা কিন্তু আমার লক্ষ্য না। আমার লক্ষ্যটা হচ্ছে যে আমি যদি আজকে একটা কিছু কাজ করি, সেটা আমাকে 6 মাস পর বা 2 বছর পর বা 1 বছর পর রিটার্ন ব্যাক করবে। তো কোনো ট্রেনার, মানে কেউ যদি ধরো জিম করে ভাবে ফিট হয়ে গেছে, আমি ধরো ফর এক্সাম্পল আমি ওজন কমাতে চাই, আমার ওজন হয়ে গেছে, আমি বাইসেপ ট্রাইসেপ অ্যাপস চাইছি, আমার হয়ে গেছে, তার মানেই যে আমি সার্টিফাইড ট্রেনার, আমার মনে হয় এটা একদমই চলে না। কারণ ট্রেনারদের কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, কারণ সবার বডি মেটাবলিজম, সবার বডি স্ট্রাকচার এক হয় না। কারোর কারোর যেমন খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ কেউ যেমন বলে যে
ওটস খাওয়া শরীরের পক্ষে ভালো, আবার কেউ কেউ বলে ওটস খাওয়া ভালো না, কর্নফ্লেক্স খাওয়া ভালো। তো এটা একটা ভীষণ ডিবেটেবল টপিক। তো এটা তো আমি ডিসাইড করতে পারি না কোনটা খাওয়া ভালো কোনটা খাওয়া ভালো না, ট্রেনার যে সে ডিসাইড করে দিতে পারে। অবভিয়াসলি সেটা জানাটা খুব দরকার, মানে যেই সাবজেক্টেই যাও শুধু তা করবো। Wow. তো ধ্রুবর সাথে কথা বলতে বলতে আমার এত লম্বা টাইম বেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এক্স্যাক্ট। বাট অ্যাজ এ নিউ কামার যারা মডেলিং করতে চলেছো, আর যার ধ্রুবকে দেখে মনে হয় কি আমিও ধ্রুবর মতো মডেল হবো, তো লাস্ট কোশ্চেন এটাই থাকে কি যারা নিউ কামার্স ওদেরকে তুমি কি বলতে চাইবে? নিউ কামারদেরকে আমি একটাই কথা বলতে চাইবো, দেখো আমি বিং আ নিউ কামার, আমার কিন্তু সোকল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না মডেলিং এ, মানে এটা আমি সমস্ত অডিয়েন্সদেরকেও বলছি যে আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বা আমি কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাইনি, বা আমার সোকল কোনো কেউ ছিল না যে আমাকে রেফারেন্স দেবে। তো নিজের জায়গাটা যদি তুমি ভাবো নিজেকে শক্ত করতে হবে, খুব ভালো ভালো ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, মানে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো নিজের কাজ ছাড়ো, কারণ ওটার মধ্যে থেকেই মানুষ তোমাকে বেছে নেবে। তো সেইটা করো। আর যেই স্টিরিওটাইপ ভাবনা চিন্তাটা মানে তোমাদের না আমাদের সবারই ছিল যে আমাকে ভালো লাগবে কিনা, আমি ক্যামেরার জন্য ফিট কিনা, আমি খুব মোটা, আমি খুব রোগা। টু বি ভেরি অনেস্ট আমি বলছি, হয়তো আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি আগেই মানে সরি বলে নিচ্ছি সবাইকে যারা ওই পারে জিনিসটা দেখছে। অবভিয়াসলি আমি খুবই নতুন এই প্রফেশনে, বাট আগে হয়তো এই ব্যাপারটা ছিল যে তোমাকে একটা 6 ফিট হাইট হতে হবে, তোমার ওয়েটটা একদম 70-র মধ্যে হতে হবে। সব থেকে বড় মানুষের সম্পদ এই মডেলিং ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় কনফিডেন্স। একদম। তো কনফিডেন্ট থাকো, নিজের কাজ করো, মানে আমি একটা কথা তোমাকে না বলেই আজকে পারছি না। আমাদের সবার খুব চেনা মুখ, এবং সবাই আমরা জানি যে এই যে সুস্মিতা সেন যে মডেল হয়েছে, বা যে তোমার ব্যাশপেরিয়া যে যারা মডেল হয়েছে, তো আমরা কিন্তু সবাই জানি যে তারা কিভাবে রানওয়েতে ওয়াক করেছে, যে তার কাছে হাতের যে ওই কাভারটা ছিল সেটাও ছিল না, সে সক্স দিয়ে সক্সকে কেটে সেটাকে করেছে, এবং সেটাতেই কিন্তু ক্রিয়েটিভিটিটা লাই করে। মানে ধরো ফর এক্সাম্পল তুমি একটা জিনিস করতে চাইছো, তুমি সেটা যদি অ্যাক্সেস পেয়ে যাও সেখানে কিন্তু তুমি তোমার ক্রিয়েটিভিটিটা দেখাতে পারবে না। সুতরাং সবসময় আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা করো, এবং মানে আমার মনে হয় আউট অফ দ্য বক্স ভাবাটা খুব প্রয়োজন। সেটা তুমি আমি মানে আমি নিজেকে কি করে আরো আপডেট করতে পারবো, কারণ আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, আমি কিন্তু ছোটবেলা থেকে ড্রেসিং সেন্স বলো বা আমি কিচ্ছু জানতাম না, টু বি ভেরি অনেস্ট। এই যে আজকে তুমি আমাকে দেখছো, তো এইটার পেছনে কিন্তু অনেক হার্ডিংস আমি বলবো না। দেখো আজকালকার দিনে সবাই নিজেকে প্রেজেন্টেবল রাখতে চায়, তুমি বিং আ রিপোর্টার, আমি বিং আ ইন্টারভিউয়ার, সবাই চায় যে যাতে প্রেজেন্টেবল থাকে। তো আমার মনে হয় প্রেজেন্টেবল থাকার জন্য সকালবেলায় জিমে যাও, অনুভব করো, জগিং করো, রাস্তায় হাঁটো, নিজের শরীরটাকে ফিট রাখাটাও খুব প্রয়োজন। এবং সব থেকে যেটা মানে আজকালকার দিনে একটা কমন ডিজিজ বলো ডিসঅর্ডার বলে দেখা যায়, সেটা হচ্ছে মানে বাচ্চা বাচ্চা ছেলেরা মানে আমাদের ডিপ্রেশন, কি না ও আমার সাথে কথা বলছে না, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এইসব ইস্যু। তো এই ইস্যুগুলোকে দূরে রাখো, একদম ডিপ্রেসড হলো না, কারণ তোমাকে নামানোর জন্য কিন্তু পুরো ওয়ার্ল্ড আছে, কিন্তু তোমার রেসে তোমাকে নিজের ফ্ল্যাগটা নিজে তুলতে হবে। একদম একদম। তো এটাই বলবো যে একদম মানে চাপ নিও না, আমি এরকম বলি চাপ নিও না, বিন্দাস হয়ে কাজ করো। বিন্দাস হয়ে থাকো, লাইফ একটাই, খুব মজা করো, খুব খাওয়া দাওয়া করো, খুব এনজয় করো, মা বাবাকে টাইম দাও, বাড়ির লোককে টাইম দাও, অবভিয়াসলি বন্ধু বান্ধবকে টাইম দাও, লাস্টলি খুব ইম্পর্টেন্ট নিজে ভালো। একদম। তো খুব ভালো লাগলো দুপুর তোমার সাথে কথা বলে, কাছে তোমার আমাদের এক জায়গায় টাইমিংটার বাইরে আমরা চলছি। একদম খুব ভালো লাগলো তোমার, কেন কি তোমার সাথে কথা চলছিল কবে করবো কবে হবে, অ্যাট লাস্ট ফাইনালি আমাদের টক শোটা কমপ্লিট হলো। ও ডেট দিচ্ছে, আমি বলছি আমার হবে না, আমি ওকে ডেট দিচ্ছি, অবভিয়াসলি ওরও হবে না, তো তো some of the merit happen. একদম। তো খুব তাড়াতাড়ি টক শো আমাদের যে গেস্ট ধ্রুব, হ্যাঁ ধ্রুব বলবো না, ধ্রুব তো একটা নতুন নাম বলে দিল, মদন দা। তো খুব তাড়াতাড়ি ধ্রুবর টক শোটা রিলিজ হতে চলেছে। বাস একটাই কথা বলবো, এই টক শোটা একটু এক্সক্লুসিভ হবে, শুধু এক্সক্লুসিভ না, স্পেশাল কিছু আসতে চলেছে।
তো দেখতে থাকো কলকাতা নিউজ টাইম, আর ধ্রুবর আপকামিং আপডেটের জন্য কলকাতা নিউজ টাইমকে ফলো করে রাখো, আর ধ্রুবকে ফলো করুন। ধ্রুব একটু নিজের ইনস্টাগ্রাম প্লাস আচ্ছা, আমার নাম হচ্ছে ধ্রুবজ্যোতি চক্রবর্তী, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ধ্রুব.চক্রবর্তী 0807। আসলে 4-5টা ইনস্টাগ্রাম আইডি তো ওর জন্যই। আর খুব সিম্পল, খুব সিম্পল, মানে ওই যে অনেকে বলে না যে তোমাকে এই টাইমে রিল ছাড়তে হবে, এত ফলোয়ার্স আসবে। আমি সত্যি এগুলো বুঝি না, কারণ যেটা বললাম যে মডেলিংটা হট করে হয়ে গেছে, তো অবভিয়াসলি এনজয় পাচ্ছি। তো ডেফিনেটলি ফলো করো, আরো নতুন নতুন কাজ দেবো। এবং তোমরা যারা দেখছো ওপার থেকে, তোমারা ছাড়া আমরা জিরো। কারণ এত ভালো কাজ, বা এত ডিজাইনার, এত মেকআপ আর্টিস্ট, এত প্রোডাকশন হাউস, এত লাইটস ক্যামেরা, শুধুমাত্র অডিয়েন্সের যাতে ভালো লাগে। একদম একদম। তো তোমরা পাশে থাকো, তোমরা সাপোর্ট করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখো, সাপোর্ট করো, এবং আবার ইন্দ্রনীলের সাথে ডেফিনেটলি আড্ডা হবে, তখন আমি ইন্দ্রনীলকে কোয়েশ্চেন করবো। তো যাই হোক, খুব ভালো লাগলো, অ্যান্ড দেখতে থাকো আর কি। একদম, থ্যাংক ইউ। একদম 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 থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার সাথে কাজ করে, তুমি এইভাবেই এগিয়ে যাও এবং আরো ভালো ভালো কাজ করো। এবং আমি এটা বলতে চাই তোমাদের সবাইকে, ও কিন্তু খুব ভালো একটা মেন্টর প্লাস খুব ভালো রিপোর্টার, এবং ওর ব্যবহার খুব ভালো। তো প্লিজ ওর সাথে কাজ করতে যারা চাও। প্রথম কথা, এর জন্য কিছু স্পেশাল প্রমোশন করছি না, ও পার্সোনালি বলছে। ও খুব ভালো, খুব ভালো, খুব সাপোর্টিভ, এবং ওকে আমি আজকে থেকে না, অনেকদিন থেকেই ফলো করছি। তো এই যে এটাও হবে আমি ভাবতে পারিনি। হয়ে গেছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন এপিসোড, নতুন গেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক